বিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমি তোমাদের জন্য তোমাদের যে আপকামিং পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্সের সেট নম্বর 13টা নিয়ে এসেছি। আর এই প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্সের সেটগুলো কিন্তু তোমাদের সব রকম গভর্নমেন্ট এক্সাম, যেটা সেন্ট্রাল হোক বা আমাদের স্টেট গভর্নমেন্ট, সব রকম এক্সামেই কিন্তু কাজে আসবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, আর খারাপ লাগলে ডিসলাইক করো, আর কমেন্ট অবশ্যই করো বন্ধুরা। চলো বন্ধুরা, আজকে ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, মিথেনের দহনে তৈরি হয় মিসলেনিয়াস 2006। অপশান 1 কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন, অপশান 2 কার্বন ডাইঅক্সাইড জল, অপশান 3 নাইট্রোজেন হাইড্রোজেন, অপশান 4 অক্সিজেন ও হাইড্রোজেন। এই বিক্রিয়াটা আমি লিখে রেখেছিলাম কিন্তু সফটওয়্যারের সমস্যার জন্য ডিলিট হয়ে গেছে। যাই হোক, অপশান 2টা সঠিক উত্তর হবে। মিথেনের দহনে কি তৈরি হচ্ছে বন্ধুরা? কার্বন ডাইঅক্সাইডটা জল। এই সময় তোমাদের একটা জিনিস জানিয়ে রাখছি, যদি কখনো দেখো যে পরীক্ষার হলে অপশান 2-এতে, মানে অপশান 2টাই আমি বলছি, CO2 + 2H2O আছে, মানে মিথেনের দহনে কি তৈরি হয়? অপশানে দেখছো CO2 + 2H2O আছে, তখনও কিন্তু ওটাই সঠিক উত্তর হবে। ঠিক আছে বন্ধুরা, এখানকার অপশান অনুযায়ী এটাই সঠিক উত্তর, মানে CO2 + 2H2O যদি থাকে ওটাই সঠিক উত্তর দিও, তখন না CO2H2O থাকবে না। আর যদি CO2 + H2O মানে 2H2O না থাকে তখন তোমরা কিন্তু বন্ধুরা, তখন কিন্তু তোমরা এইরকম এই উত্তরটা দিও, যেটা যদি এইরকমভাবে থাকে, মানে CO2 + H2O থাকে। আর যদি 2H2O মানে দু অণু জল থাকে, তখন কিন্তু ওটাও সঠিক উত্তর হতে পারে। রিয়াকশনটা দেখালে তোমরা বুঝতে পারতে। তাহলে মিথেনের দহনে কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড আর জল, এটাই মনে রাখবে। এবারে ওরা যদি একটু এটা চেঞ্জ করে দেয়, 2H2O করে দেয়, ওটা কিন্তু সঠিক উত্তর হবে। ঠিক আছে বন্ধুরা। আর মিথেনকে তো তোমরা জানো মার্স গ্যাস বলে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিথেন মার্স গ্যাস নামেও পরিচিত। সিঙ্কোনায় যে উপকারটি পাওয়া যায় তা হলো মিসলেনিয়াস 2006। অপশান 1 নিকোটিন, অপশান 2 মরফিন, অপশান 3 কুইনাইন, অপশান 4 রেসারপিন। সঠিক উত্তর হলো কুইনাইন। ঠিক আছে বন্ধুরা। আর বাকিগুলো দেখে নেওয়া যাক। তামাক গাছ থেকে নিকোটিন পাওয়া যায়, মরফিন পাওয়া যাচ্ছে আফিং গাছ থেকে, আর রেসারপিন পাওয়া যাচ্ছে সর্পগন্ধা গাছ থেকে, আর কুইনাইন পাওয়া যাচ্ছে সিঙ্কোনা গাছ থেকে। চারটেই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু দেখবে একটা আসছে এর ভেতর থেকে, চারটেই কিন্তু মুখস্থ করে নিও। কোন ঘটনা প্রয়োগ করে হাইড্রোজেন বোমা আবিষ্কৃত হয়েছিল? মিসলেনিয়াস 2006। এই সেটটা প্রশ্নটা আমি বহুবার দিয়েছি। যারা আজকের ভিডিওটা প্রথম দেখছো, আমার সায়েন্সের সেটগুলো, প্রিভিয়াস ইয়ার সায়েন্স সেটগুলো দেখলেই বুঝতে পারবে। কেন্দ্রক বিভাজন, কেন্দ্রক সংযোজন, তেজস্ক্রিয় বিঘটন, 4 কৃত্রিম মৌলান্তর। সঠিক উত্তর হবে কেন্দ্রক সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন। হাইড্রোজেন বোমা কি প্রসেসে আবিষ্কৃত হয়? কেন্দ্রক সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন। ঠিক আছে বন্ধুরা। আর আমাদের সূর্যতে যে কীভাবে, মানে এই প্রশ্নটা পরীক্ষাতে এসেছিল, প্রিভিয়াস আমি পড়িয়েছিলাম যে সূর্যতে যে শক্তি উৎপাদন হয় সেটা কি প্রসেসে উৎপন্ন হয়, সেটাও কিন্তু এই নিউক্লিয়ার ফিউশন বা কেন্দ্রক সংযোজন। আর পারমাণবিক বোমা কি প্রসেসে তৈরি হয়েছিল? কেন্দ্রক বিভাজন। ঠিক আছে, নিউক্লিয়ার ফিশন। পারমাণবিক বোমা তৈরি হয়েছিল নিউক্লিয়ার ফিশন প্রসেসে, আর হাইড্রোজেন বোমা তৈরি হয় কেন্দ্রক সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন প্রসেসে। এবং সূর্যতেও কিন্তু এইভাবেই শক্তি উৎপন্ন হয়। আমার সেটগুলো দেখলে বুঝতে পারবে, ডিটেলে দেওয়া আছে ওখানে। তড়িৎ চুম্বক তৈরি করতে কি ব্যবহৃত হয়? মিসলেনিয়াস 2006। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান দিইনি, এটা মোটামুটি এটা তোমরা জানো অনেকে। তড়িৎ চুম্বক তৈরি করতে নরম লোহা ব্যবহৃত হয়। এটা নোট দিইনি, কেন ব্যবহার করা হয়, কোনোদিন যদি পরীক্ষায় রিপিট হয় কোশ্চেনটা কেন ব্যবহার হয় তখন দিয়ে দেবো। তড়িৎ চুম্বক তৈরি করতে নরম লোহা ব্যবহৃত হয়। সেটগুলো শেষ করতে হবে, কারণ তোমাদের 15ই সেপ্টেম্বর কিন্তু পরীক্ষা। বেঞ্জাল ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড দ্বারা আর্দ্র বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয়? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 বেঞ্জাল ডিহাইড, অপশান 2 বেঞ্জোইক অ্যাসিড, অপশান 3 বেঞ্জো টাইক্লোরাইড, অপশান 4 উপরের কোনোটাই নয়। সঠিক উত্তর হবে বেঞ্জাল ডিহাইড। ঠিক আছে বন্ধুরা। রিয়াকশানটা তোমায় দিয়ে দিলে ভালো হতো, কিন্তু ওটা দিলে অনেক ব্রড হয়ে যাবে, জায়গাটাও মানে শর্ট হয়ে যাচ্ছে। যাই হোক, তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। বেঞ্জাল ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড দ্বারা আদ্র বিশ্লেষণ করলে কি উৎপন্ন হচ্ছে? এখানে একটা যে অপশান আছে তার ভেতর থেকে বেঞ্জাল ডিহাইড উৎপন্ন হচ্ছে। ঠিক আছে বন্ধু, এটা ভালো করে দেখে নিও। আর এইখানে যে 2 নম্বর আর 3 নম্বর অপশান আছে সে সম্বন্ধে একটু বলে দিই। এই যে বেঞ্জো টাইক্লোরাইড, এটা কীভাবে উৎপন্ন হয়? টলুইন কি, এগুলো তোমাদের পড়লে জানতে পারবে। এগুলো সব অর্গানিক কেমিস্ট্রি পার্ট, জটিল আছে। টলুইনের মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করে কিন্তু বেঞ্জো টাইক্লোরাইড উৎপন্ন হয়। এটা ভালো করে মনে রেখে দাও। এই জাস্ট এখানে যখন 3টে মনে রাখছো, ধরো বেঞ্জাল ক্লোরাইডের সঙ্গে ক্যালসিয়াম হাইড্রক্সাইড আদ্র বিশ্লেষণ করলে বেঞ্জাল ডিহাইড উৎপন্ন হলো, মানে 3টে বেঞ্জাল ক্লোরাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, বেঞ্জাল ডিহাইড, এইভাবে মনে রাখবে। আর বেঞ্জো টাইক্লোরাইড কীভাবে উৎপন্ন হচ্ছে? বেঞ্জো টাইক্লোরাইড উৎপন্ন হচ্ছে টলুইনের মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করলে। আরও কিন্তু অনেক ব্যাখ্যা আছে, আমি যা সোজাভাবে বলে দিচ্ছি। টলুইনের মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করলে, এটা আমার লেখা হয়নি তার জন্য সরি বন্ধুরা। টলুইনের মধ্যে
ক্লোরিন গ্যাস চালনা করে কিন্তু বেঞ্জো টাইক্লোরাইড উৎপন্ন হয়, ঠিক আছে বন্ধুরা। আবার এই বেঞ্জো টাইক্লোরাইডের সঙ্গে ক্যালসিয়াম, মানে যেটাকে আমরা ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে বন্ধুরা, আমরা যতদিন মনে হয়েছে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন, ক্যালসিয়াম অক্সাইডের বিক্রিয়ায় কিন্তু আবার বেঞ্জোইক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে টলুইন থেকে বেঞ্জো টাইক্লোরাইড উৎপন্ন হচ্ছে, আবার বেঞ্জো টাইক্লোরাইড থেকে কিন্তু আবার বেঞ্জোইক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, মানে 3 নম্বরটা থেকে 2 নম্বর এটা উৎপন্ন হচ্ছে। বেঞ্জো টাইক্লোরাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইডের হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় কিন্তু বেঞ্জোইক অ্যাসিড উৎপন্ন হয়। আর টলুইনের সাথে মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করে কিন্তু বেঞ্জো টাইক্লোরাইড উৎপন্ন হয়। আর বেঞ্জাল ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্বারা আদ্য বিশ্লেষণ করলে বেঞ্জাল ডিহাইড উৎপন্ন হয়। তিনটেই বলে দিলাম, ভালো করে লিখো, তিনটের মধ্যে কিন্তু যে কোনো একটা আসতে পারে। আচ্ছা, অর্থো প্যারা নাইট্রোফেনল এবং আবশ্যকতা এটা এরমভাবে দিয়েছে, এটা হবে এরমভাবে, অর্থো নাইট্রোফেনল এবং প্যারা নাইট্রোফেনল নিম্নলিখিত কোন উপায়ে পৃথক করা হয়? মিসেলিনিয়াস 2006। অপশান 1 ক্লাস অন, অপশান 2 স্টিম পাতন, অপশান 3 ঊর্ধ্বপাতন, অপশান 4 পরিশ্রাবণ। সঠিক উত্তর হবে স্টিম পাতন, ঠিক আছে বন্ধুরা। তাহলে আর এই সম্বন্ধে নোট দেখে নাও। আগে তোমাদের একটু বলে দিই অর্থ প্যারা এগুলো কি, মানে ধরো 3 রকম নাইট্রোফেনল আছে, অর্থ নাইট্রোফেনল, প্যারা নাইট্রোফেনল, মেটা নাইট্রোফেনল। এবার তোমরা যদি বেঞ্জিন বলাই জানো, বেঞ্জিন স্ট্রাকচারটা হেক্সা স্ট্রাকচার, মানে 6টা বাহু, বেঞ্জিন খুব একটু ক্রিটিক্যাল আছে, তোমরা আশা করি পড়েছো অনেকেই। ওইটাতে অর্থ প্যারা মেটা, প্যারা অর্থ মেটা কিন্তু জানতে পারবে। মানে এটা বেঞ্জিন বলাই ধরো 6টা বাহু, মানে পয়েন্ট আছে, ওইটা স্ট্রাকচারটা আঁকলে ভালো হতো। 1 নম্বর আর 6 নম্বরটা হচ্ছে প্যারা, ঠিক আছে বন্ধুরা। 2 নম্বর আর 1 নম্বর আর 4 নম্বরটা হচ্ছে প্যারা, 2 নম্বর আর 6 নম্বরটা হচ্ছে অর্থ, আর 3 নম্বর আর 5 নম্বরটা হচ্ছে মেটা, ঠিক আছে বন্ধুরা। একটা বেঞ্জিন বলয় 1 নম্বর আর 4 নম্বরটা হচ্ছে প্যারা, 2 নম্বর আর 6 নম্বরটা হচ্ছে অর্থ, আর 3 নম্বর আর 5 নম্বরটা হচ্ছে মেটা, ঠিক আছে বন্ধুরা। এইবারে এখানে দিয়েছে অর্থ নাইট্রোফেনল ও প্যারা নাইট্রোফেনল কি উপায়ে পৃথক করা যায়, তাহলে কীভাবে তৈরি হয় সেটাকে দেখে নাও। ফেনলের সাথে শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিড যোগ করলে অর্থ নাইট্রোফেনল ও প্যারা নাইট্রোফেনল উৎপন্ন হয়, ঠিক আছে বন্ধুরা। ফেনলের সাথে শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিড যোগ করলে অর্থ নাইট্রোফেনল ও প্যারা নাইট্রোফেনল উৎপন্ন হয়, ঠিক আছে বন্ধুরা। ওই বেঞ্জিন ব্লয়টা এঁকে দেখালে তোমাদের ভালো হতো। পরে যদি প্রশ্নটা আবার রিপিট হয় সেটা আমি আমার ওটা ভালো করে দেখিয়ে দেবো, ডায়াগ্রামটা দেখলে বুঝতে পারতে। আর কি উপায় পৃথক করা হয়? প্যারা নাইট্রোফেনল অপেক্ষা অর্থ নাইট্রোফেনল বেশি উদ্দায়ী, ঠিক আছে বন্ধুরা। প্যারা নাইট্রোফেনল অপেক্ষা অর্থ নাইট্রোফেনল কিন্তু বেশি উদ্দায়ী। স্টিম পাতন করলে অর্থ নাইট্রোফেনল পাতিত হয়ে পৃথক হয়ে যায় ও প্যারা নাইট্রোফেনল কিন্তু অবশেষ রূপে পড়ে থাকে, ঠিক আছে বন্ধুরা। ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে। তোমাদের এটা বোঝার জন্য আগে অর্থ, প্যারা, মেটা এগুলো জানতে হবে, ঠিক আছে বন্ধুরা। ফেনল, এই যে ফেনলটা দিয়েছে, এই যে ফেনল দিয়েছে, এই ফেনলের স্ট্রাকচারটা জানতে হবে। বেঞ্জিন বলয়ে অর্থ, প্যারা অর্থ, মেটা এর পজিশনগুলো জানতে হবে, এগুলো ভালো করে বুঝতে পারলে। আর না হলে ভালো মুখস্থ করে নিও, এই প্রশ্নটা কিন্তু রিপিট হয় প্রচুর। তিমির শ্বাসযন্ত্র হলো মিসলেনিয়াস 2006। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ফুলকা, অপশান 2 ফুসফুস, অপশান 3 ফুসফুস ও ফুলকা, অপশান 4 উপরে কোনোটাই নয়। সঠিক উত্তর হবে ফুসফুস। তিমি তো জানো মাছ নয়, আমাদের মানুষের যেভাবে শ্বাস প্রশ্বাস ক্রিয়া চলে তিমিরও কিন্তু সেইভাবেই শ্বাস প্রশ্বাস ক্রিয়া চলে, মানে ম্যামেলসের যেভাবে শ্বাস প্রশ্বাস ক্রিয়া চলে রেসপিরেটরি সিস্টেম, তিমিরও রেসপিরেটরি সিস্টেম কিন্তু একই। টার্টারিক অ্যাসিডে অপতিসম কার্বনের সংখ্যা। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 2, অপশান 2 4, অপশান 3 3, অপশান 4 1। সঠিক উত্তর হবে 2টি। তাহলে টার্টারিক অ্যাসিডে অপতিসম কার্বনের সংখ্যা হচ্ছে 2টি। এটা নোট দিয়ে নিই, ধরো ভালো করে মুখস্থ করে নিও, কোশ্চেনটা কিন্তু পরিষ্কার রিপিট হয়। গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতু মিসলেনিয়াস 2006, এটা তো বহুবার এসছে তোমরা জানো। অপশান 1 লোহা, অপশান 2 রৌপ্য, অপশান 3 দস্তা, অপশান 4 তামা। সঠিক উত্তর হবে জিঙ্ক বা দস্তা। গ্যালভানাইজেশনে কী ব্যবহৃত করা হয়? দস্তা ব্যবহার করা হয়। জানো এই প্রশ্নটা আমি আগেও অনেকবার এসছে, তোমরা আশা করি জানো, ছোটো থেকে পড়ছো। 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত কপারের উপর দিয়ে ইথাইল অ্যালকোহলের বাষ্প প্রবাহিত করলে কি উৎপন্ন হয়? মিসলেনিয়াস 2006। অপশান 1 C2H4, অপশান 2 CH3CHO, অপশান 3 CH3COCH3, অপশান 4 C2H6। ঠিক আছে বন্ধুরা, সঠিক উত্তর হবে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত কপারের উপর দিয়ে ইথাইল অ্যালকোহলের বাষ্প প্রবাহিত করলে কি উৎপন্ন হচ্ছে? অ্যাসিটালডিহাইড। ঠিক আছে বন্ধুরা, CH3CHO। প্রশ্নটা জাস্ট মুখস্থ করে নিও, সব জিনিসের নোট দিলে দেরি হয়ে যাবে। 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত কপারের উপর দিয়ে ইথাইল অ্যালকোহলের বাষ্প প্রবাহিত করলে তাহলে অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয়। আর এই তোমার এগুলো মনে রেখো, নাম মানে সংকেতগুলো মনে রেখো, যে CH3CHO মানে অ্যাসিটালডিহাইড, যেমন ধরো C2H6 মানে ইথাইল অ্যালকোহল। ঠিক আছে বন্ধুরা, বা ইথানল, এইগুলো ভালো করে মনে রেখো। ক্ষারীয় দ্রবণে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, ক্ষারীয় দ্রবণে ফিনোপথেলিনের বর্ণ মিসলেনিয়াস 2006। অপশান 1 নীল, অপশান 2 গোলাপি, অপশান 3 বেগুনি, অপশান 4 সবুজ। সঠিক উত্তর হচ্ছে গোলাপি। ঠিক আছে, আর ক্ষারীয় দ্রবণ মানে অ্যালকালাইন সলিউশনে হচ্ছে ফিনোপথেলিনের বর্ণ কি? গোলাপি। আর একটা প্রশ্ন আছে যে অম্লীয় দ্রবণ বা অ্যাসিডিক সলিউশনে ফিনোপথেলিনের বর্ণ কি? অ্যাসিডিক সলিউশনে ফিনোপথেলিনের কোনো বর্ণ নেই, ওটা কালারলেস বা বর্ণহীন। ঠিক আছে, তাহলে যদি আসে ক্ষারীয় দ্রবণে তাহলে হবে গোলাপি, আর অ্যাসিডিক দ্রবণে বা অম্লীয় দ্রবণে হচ্ছে ফিনোপথেলিনের কোনো বর্ণ
বর্ণ নেই, বর্ণহীন বা কালারলেস। খুব গুরুত্বপূর্ণ, দুটোই ভালো করে মনে রাখো, একটা গোলাপি একটা কালারলেস, একটা পিঙ্ক একটা কালারলেস। নিচের কোন প্রাণীটির জন্য অপরিহার্য, কিন্তু নিচের কোনটি প্রাণীর জন্য অপরিহার্য কিন্তু উদ্ভিদের জন্য নয়? মিসেলেনিয়াস 2007। অপশান 1 পটাশিয়াম, অপশান 2 ফসফরাস, অপশান 3 আয়োডিন, অপশান 4 ক্যালসিয়াম। সঠিক উত্তর হবে আয়োডিন। ঠিক আছে বন্ধুরা, বাকি তিনটো কিন্তু উদ্ভিদের জন্য কাজে লাগে। আয়োডিন কিন্তু একটা আমাদের মানব শরীরে একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান। ঠিক আছে বন্ধুরা, সরি বন্ধুরা, এইখানে একটা নোট দিয়েছিলাম, এই নোটটা আমি অন্য জায়গায় কোথাও একটা ভুল করে লিখে দিয়েছি। যাই হোক, আয়োডিন কী কাজ করে, কোনোদিন যদি তোমাদের প্রশ্নে আসে এটা কিন্তু পাবে পরে, একটা অন্য নোটের সাথে কিন্তু এটা আমি লিখে দিয়েছি ভুল করে, তাড়াহুড়ো করে। আয়োডিন কিন্তু আমাদের শরীরে যে থাইরক্সিন হরমোন, তোমরা জানো, থাইরক্সিন হরমোন সংশ্লেষণে কিন্তু আয়োডিন সহায়তা করে। ঠিক আছে বন্ধুরা, তাহলে যদি তোমাদের কোনোদিন প্রশ্নে আসে যে থাইরক্সিন হরমোন সংশ্লেষণে কী সহায়তা করে, তখন সঠিক উত্তর হবে আয়োডিন। ঠিক আছে বন্ধুরা, এইটা আমি অন্য জায়গায় কোথাও একটা লিখে দিয়েছি। খরগোশের সেলুলোজের, তো পরে তোমাদের বলে দিচ্ছি খরগোশের সেলুলোজের পাচন কোথায় হয়। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 রেকটাম, অপশান 2 ইলিয়াম, অপশান 3 কোলন, অপশান 4 সিকাম। সঠিক উত্তর হচ্ছে সিকাম। ঠিক আছে বন্ধুরা, খরগোশের সেলুলোজের পাচন কোথায় হয়? সিকামে হয়। মানে বেশিরভাগ হার্বিভোরাস বা তৃণভোজী প্রাণীদের পাচনে এটা সিকামে হয়। ঠিক আছে বন্ধুরা, ঝালাইয়ের কাজে ও কৃত্রিম উপায়ে ফল পাকানোর কাজে ব্যবহৃত যৌগটি হলো মিসেলেনিয়াস 2007 মিথেন, অপশান 2 অ্যাসিটেলিন, অপশান 3 ইথেন, অপশান 4 বিউটেন। সঠিক উত্তর হবে অ্যাসিটেলিন, মানে যেটা ঝালাইয়ের কাজেও লাগে, মানে ওয়েল্ডিংয়ের কাজেও লাগছে, আবার ফল পাকানোর কাজেও ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, কৃত্রিম উপায় অ্যাসিটিলিন বা ইথাইন, এই নামটাও মনে রেখো। অনেক সময় এটাও জানতে চাওয়া হয় যে ইথাইনের আরেকটা নাম কি, তখন 4টে অপশনের সঙ্গে দিলেও অ্যাসিটিলিন থাকবে। সঠিক উত্তর অ্যাসিটিলিন হবে। সংকেত কি? C2H2। ঠিক আছে বন্ধুরা, তাহলে ঝালাইয়ের কাজে ও কৃত্রিম উপায়ে ফল পাকানোর জন্য কি ব্যবহৃত যৌগটি কি? অ্যাসিটিলিন। অ্যালকেন যৌগরাশিতে মিথেনের পর কি আসে? মিসেলেনিয়াস 2007। অপশান 1 প্রোপেন, অপশান 2 বিউটেন, অপশান 3 ইথেন, অপশান 4 পেন্টেন। সঠিক উত্তর হচ্ছে ইথেন। এবারে অ্যালকেন যৌগগুলো আমি সাজিয়ে দিয়েছি, দেখো পরপর এইভাবে থাকে অ্যালকেন যৌগগুলো। মিথেন, প্রথমে মিথেন দেখো CH4, ইথেনের সংকেত কি? C2H6। দেখো কীভাবে সংকেতগুলো চেঞ্জ হচ্ছে দেখলেই বুঝতে পারবে। কার্বনটা কীভাবে বাড়ছে, দেখো হাইড্রোজেনটা কীভাবে বাড়ছে দেখলেই বুঝতে পারবে। প্রোপেন হচ্ছে C3H8। ঠিক আছে, হাইড্রোজেনটা দুবার করে বাড়ছে, প্রোপেনটা কিন্তু একবার করে বাড়ছে। বিউটেন কি? C4H10, পেন্টেন কি? C5H12। আবার হেক্সেন বলে একটা থাকে, সেটা হলে হবে C6H14। পেন্টেনের কিন্তু এইচটা ছোটো হাতের পড়ে গেছে, ওটা বড় হাতের এইচ হবে। তাহলে এখানে যদি তোমাদের প্রশ্নে এরমভাবে সিঙ্কোনাইজ, এখানে যেরকম দিয়েছে মিথেনের পর কি আসে, সঠিক উত্তর হবে ইথেন। যদি কোনো পরীক্ষায় আসে যে ইথেনের পর কি আসে, তখন সঠিক উত্তর হবে প্রোপেন। আবার এরমভাবে আগে কি আছে জানতে চাওয়া হতে পারে যে ইথেনের আগে কি আছে, ইথেনের আগে আছে মিথেন। এইভাবে পুরোটা মুখস্থ রাখবে। এই পাঁচটাই ভালো করে মুখস্থ রাখো, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন। কোনটার পর কোনটা আছে পরীক্ষায় কিন্তু জানতে চাওয়া হতে পারে। পরমাণুর ভেতর নিউট্রনের অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 সংখ্যা ও ইলেকট্রনের প্রোটনের ভরের সমান, মানে প্রশ্নটা হচ্ছে পরমাণুর ভেতর নিউটনের, তারপর থেকে কিন্তু তোমরা এটা পড়বে, এইভাবে দিয়েছে পরমাণুর ভেতর নিউটনের। অপশান 1 নিউটনের সংখ্যা ইলেকট্রন ও প্রোটনের ভরের সমান। অপশান 2 নিউটনের সংখ্যার বিভিন্নতা সমস্থানিক বা আইসোটোপ যৌগের উৎপত্তির কারণ। অপশান 3 প্রভাব পড়ে নিউক্লিয় আধানে। ঠিক আছে, আর ঘূর্ণন হচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে, মানে নিউটনের যে ঘূর্ণন নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে গড়ে। এর ভেতরে কোনটা সঠিক? সঠিক হবে, আমি আইসোটোপ সম্বন্ধে আগে আমি পড়িয়েছিলাম একদম প্রথমে সেটগুলো, আজকেও আমি নোট দিয়েছি। সংখ্যার বিভিন্নতা আইসোটোপ যৌগের উৎপত্তির কারণ। ঠিক আছে, অপশান 2 যেটা আছে সংখ্যার বিভিন্নতা, মানে কার সংখ্যার বিভিন্নতা, মানে নিউটনের সংখ্যার বিভিন্নতা। এখানে ওরা দেয়নি, মানে তোমাদের ওই পরমাণুর ভেতর নিউটনের ও তারপর থেকে পড়তে হবে 4টে অপশান। তাহলে পরমাণুর ভেতর নিউটনের সংখ্যার বিভিন্নতা আইসোটোপের যৌগের উৎপত্তির কারণ। এবার এই নোটটা দেখো, ধরো ক্লোরিনের 2টো আইসোটোপ আছে, ক্লোরিনের। ঠিক আছে, তাহলে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17। ঠিক আছে, আর দুটোরই কিন্তু পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নম্বর কিন্তু 17। প্রোটনও, মানে যে কোনো পরমাণুর মানে আইসোটোপের কিন্তু ধরো একটা পারমাণবিক সংখ্যা, প্রোটন ও ইলেকট্রন সংখ্যা একই, কিন্তু পারমাণবিক ভর আলাদা। ঠিক আছে, নিউটন তো অবশ্যই আলাদা। এবারে উপরে যেটা দেখছো এই দুটো হচ্ছে একটা ক্লোরিনের আইসোটোপ। এবারে দেখো ভালো করে পড়লেই বুঝতে পারবে দুটো আইসোটোপেরই পারমাণবিক সংখ্যা কত? 17। আর সুতরাং তাহলে কটা প্রোটন আছে জানতে চাওয়া হলে এরকমভাবে তোমাদের সাজিয়ে যদি দেয় 17টা প্রোটন আছে, আবার ইলেকট্রনও 17টা আছে। ঠিক আছে, এবারে প্রথম আইসোটোপের ভর সংখ্যা কত? 35। আর দ্বিতীয় আইসোটোপের ভর সংখ্যা কত? 37। এবারে 35 থেকে 17 বিয়োগ দিলেই কিন্তু তোমরা পাবে হচ্ছে 18। মানে প্রথমটা নিউটন সংখ্যা হচ্ছে 18, আর দ্বিতীয় আইসোটোপের নিউটন সংখ্যা হচ্ছে 20। ঠিক আছে বন্ধুরা, আমি দেখো নিচে দিয়ে দিয়েছি। আর এর ভেতরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি তোমাদের কোনোদিন, এটা তো তোমাদের লাস্টে বলছি,
আচ্ছা বলেই দিচ্ছি, যদি প্রশ্নে আসে কখনো যে কার কোনো নিউট্রন নেই, হাইড্রোজেনের কিন্তু 3টে আইসোটোপ আছে তোমরা জানো, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এবারে প্রোটিয়ামের যে মানে প্রোটিয়ামের পারমাণবিক ভর আর পারমাণবিক সংখ্যা দুটোই এক, মানে এখানে যদি এইচ বসাও ক্লোরিনের জায়গায়, ওপরে 1 নিচে 1, তাহলে বুঝতেই পারছো 1 - 1 করলে 0 হবে। তাহলে হাইড্রোজেনের যে প্রোটিয়াম আইসোটোপ তার কিন্তু কোনো নিউট্রন নেই, আর ডিউটেরিয়াম আইসোটোপে 1টা নিউট্রন আছে, আর ট্রিটিয়াম আইসোটোপে 2টো নিউট্রন আছে। ঠিক আছে বন্ধুরা। আর যদি ডাইরেক্ট এরমভাবে জিজ্ঞেস করে যে 4টে গ্যাস দিয়ে জিজ্ঞেস করলে এর কোনটার মানে কোনটার নিউট্রন নেই, তখন সঠিক উত্তর হাইড্রোজেনই আছে, হাইড্রোজেনটাই দেবে। আর যদি পার্টিকুলারলি জানতে চাও হতে পারে, মানে হাইড্রোজেনের একদম সাধারণ আইসোটোপটা হচ্ছে প্রোটিয়াম, ঠিক আছে, আর ভারী হাইড্রোজেন যেটাকে ডিউটেরিয়াম বলে, আর একটা আছে ট্রিটিয়াম, 3টে আইসোটোপ আছে। এইভাবে জানতে চাওয়া হলে তোমাদের পুরো নামটাই জানতে হবে, প্রোটিয়াম। হাইড্রোজেনের যে প্রোটিয়াম আইসোটোপ, যার পারমাণবিক ভরও 1, পারমাণবিক সংখ্যাও 1, ঠিক আছে, আর পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা 1, তোমরা বুঝতেই পারছো। 1 - 1 করলে 0 হয়। তাহলে হাইড্রোজেনের প্রোটিয়ামের আইসোটোপে কোনো নিউট্রন নেই, আমি ওই স্ট্রাকচারটা দিইনি। আর নিউটন আবিষ্কার করেছিলেন কে? জেমস চ্যাডউইক, ঠিক আছে বন্ধুরা। 1932 সালে নিউটন আবিষ্কার করেছিলেন জেমস চ্যাডউইক, আর 1935 সালে কিন্তু এর জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন ফিজিক্সে। আর এইটা জেনে রেখে দাও, নিউটনের কিন্তু কোনো বৈদ্যুতিক আধান নেই। যেমন এই সেকেন্ড অপশনটা তোমরা এখানটা দেখো দিয়েছে, দেখো সেকেন্ড অপশনটা, এটা দেখলেই বুঝতে পারবে। এই যে প্রভাব পড়ে, নিউটনের প্রভাব পড়ে নিউক্লিয় আধানে, ঠিক আছে, এর কিন্তু কোনো প্রভাব পড়ে না, কারণ এটা হচ্ছে নিস্তড়িত, ঠিক আছে। এবারে প্রোটন আর দেখবে একটা আইসোটোপের কিন্তু পারমাণবিক সংখ্যা যা, সেটাই কিন্তু তার ইলেকট্রন, সেটাই কিন্তু তার প্রোটন সংখ্যা। কিন্তু হলে কি হবে, তার কিন্তু যে বৈদ্যুতিক আদান, প্রোটনের বৈদ্যুতিক আদান কিন্তু পজিটিভ, আর ইলেকট্রনের বৈদ্যুতিক আদান কিন্তু নেগেটিভ, ঠিক আছে। আর নিউটনের কিন্তু কোনো বৈদ্যুতিক আধান নেই। আর যেটা দিয়েছে লাস্টে নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে, ওটা কিন্তু ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে, ঠিক আছে বন্ধুরা। যতটা পারি আমি ভালো করে বুঝিয়ে দিলাম। যদি কোনোদিন আসে প্রোটনের বৈদ্যুতিক আদান হচ্ছে পজিটিভ, ইলেকট্রনের বৈদ্যুতিক আদান হচ্ছে নেগেটিভ, এটা দেওয়া উচিত ছিল, ভালো করে শুনে নাও। প্রোটনের বৈদ্যুতিক আদান হচ্ছে পজিটিভ, ইলেকট্রনের বৈদ্যুতিক আদান হচ্ছে নেগেটিভ, আর নিউটনের কোনো বৈদ্যুতিক আদান নেই, ঠিক আছে বন্ধুরা। আর এই যে তোমার নিউটনের এই যে ভ্যারিটা হচ্ছে, মানে এখানে দেখো প্রথম আইসোটোপটার নিউটন সংখ্যা 18, 35 থেকে বিয়োগ করলে, আর দ্বিতীয় আইসোটোপটার নিউটন সংখ্যা হচ্ছে 20। এই যে দুটোর পার্থক্যের জন্যই কিন্তু দুটো আলাদা আলাদা আইসোটোপ, এটাই জানতে চাওয়া হয়েছে কেন আলাদা। ঠিক আছে, চলো বন্ধুরা পরের প্রশ্ন। কোন যৌগটি তড়িৎযোজী? মিসলেনিয়াস 2007। অপশান 1 অক্সিজেন, অপশান 2 সোডিয়াম ক্লোরাইড, অপশান 3 জল, অপশান 4 অ্যামোনিয়া। সঠিক উত্তর হবে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে বন্ধুরা। কোন যৌগটি তড়িৎযোজী? সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। একটি তড়িৎযোজী বা ইলেকট্রোভ্যালেন্সি, ঠিক আছে বন্ধুরা। আরেকটা আছে কোভ্যালেন্সি বা সমযোজ্যতা, মানে আরও একটা আছে, যাই ওগুলো জানার দরকার নেই, যেহেতু প্রচুর বড় হয়ে যাবে। এখানে যেটা আছে সেটাই দিচ্ছি। তড়িৎযোজীটা বা তড়িৎযোজ্যটা কি? একটি পরমাণু ইলেকট্রন বর্জন বা গ্রহণ করে বিপরীত চার্জযুক্ত আয়নে পরিণত হয়ে তড়িৎ আকর্ষণ দ্বারা পরস্পর যুক্ত হয়ে যে যৌগ উৎপন্ন করে তাকে তড়িৎযোজী যৌগ বলে, ঠিক আছে বন্ধুরা। ভালো করে সংজ্ঞাটা দেখে নিও। আর এইখানে যে সোডিয়াম ক্লোরাইড কেন তড়িৎযোজী এটা দেখে নাও। সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন বর্জন করে পজিটিভ আয়নে পরিণত হচ্ছে, আর ক্লোরিন পরমাণু সেই বর্জন করা, মানে সোডিয়াম পরমাণুটা যে আয়নটাকে ইলেকট্রনটাকে বর্জন করলো, ক্লোরিন পরমাণু সেই বর্জন করা ইলেকট্রনটাকে গ্রহণ করে নেগেটিভ একটা ক্লোরিন আয়নে পরিণত হচ্ছে, করে এই পজিটিভ বন্ধু একবার এরকম করতেই হবে, পজিটিভ সোডিয়াম আর নেগেটিভ ক্লোরাইড যে আয়নটা, এইটা কিন্তু তড়িৎ আকর্ষণ দ্বারা পরস্পর যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড অনুকরণ করছে, ঠিক আছে বন্ধুরা। আর তাই জন্যই কিন্তু সোডিয়াম ক্লোরাইড একটা তড়িৎযোজী যৌগ, পড়লে বুঝতে পারবে। আর এইটা কিন্তু দেখো আমি যেরকম দিয়েছি, ওখানে দিয়েছি দেখো এন এর পরে দিয়েছি প্লাস, সিএল এর পেটে, এল এর পেটে মাইনাস আছে, ওটা কিন্তু যেহেতু ওখানে অপশান নেই ওরকমভাবে তুলে দেওয়ার, তাই জন্য লিখতে পারিনি। আর এইটা ওখানে লেখা যেত না, অ্যাকচুয়ালি কিন্তু এরমভাবে লিখতে হবে যে সোডিয়াম তার ওপরে কিন্তু হচ্ছে ওই প্লাসটা হবে, ক্লোরাইডের ওপরে প্লাসটা হবে, ঠিক আছে, মানে ক্লোরিনের ওপরে মাইনাসটা হবে, আর সোডিয়ামের ওপরে প্লাসটা হবে। এখানে কিন্তু দেখো যে আমি মানে এখানে আর কিছু করার ছিল না, ওইভাবে দিতে হয়েছে, কিন্তু অরিজিনাল এইভাবে হবে। তোমরা যখন পড়বে এইটা নিচের স্ট্রাকচারটা দেখে পড়ো, ঠিক আছে বন্ধুরা। সোজা জিনিস, তোমরা জাস্ট মনে রেখো কোন যৌগটি তড়িৎযোজী? সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে বন্ধুরা। যেমন বাকি যে অপশানগুলো দেওয়া আছে, যেমন অক্সিজেন, জল, এরা কিন্তু মানে কোভ্যালেন্সি, মানে এদের সমযোজ্যতা আছে, অ্যামোনিয়ারও সমযোজ্যতা আছে। যদি কখনো প্রশ্নে আসে তোমরা সেটাই সঠিক উত্তর দিও। যদি এখানে তড়িৎযোজীর জায়গায় যদি দিত যে সমযোজী, হ্যাঁ, বা তাহলে সমযোজ্যতা আছে কার, তাহলে কিন্তু অক্সিজেন, জল, অ্যামোনিয়া সবারই কিন্তু সমযোজ্যতা আছে বা কোভ্যালেন্সি আছে ওদের।
ওগুলো প্রচুর মানে ওগুলো নোট দিলে প্রচুর দিতে হবে, শেষ হবে না। তাপমাত্রা বাড়ার সঙ্গে ধাতুর রোধ মিসেলিনিয়াস 2007 অপশান 1 বাড়ে, অপশান 2 কমে, অপশান 3 একই থাকে, অপশান 4 উপরের কোনোটাই নয়। সঠিক উত্তর হচ্ছে বাড়ে। তাপমাত্রা বাড়লে কিন্তু ধাতুর রোধটা বাড়ে, মানে বেশিরভাগ সংকর ধাতুর রোধটাই কিন্তু বাড়ে। আর যদি কখনো থাকে যে অর্ধপরিবাহী বলে এরকমভাবে বলা থাকে যে অর্ধপরিবাহী পদার্থের ভেতর কিন্তু তাপমাত্রা বাড়লে কিন্তু ধাতুর রোধ কমে, মানে অর্ধপরিবাহীর ক্ষেত্রে কিন্তু ধাতুর রোধটা কমে তাপমাত্রা বাড়ার সাথে, কিন্তু বেশিরভাগ প্রশ্নে এটাই আসে তাপমাত্রা বাড়ার সঙ্গে ধাতুর রোধ বাড়ে। জীবের কোন অংশ মিষ্টত্বের সাতকোরক অবস্থান করে মিসেলিনিয়াস 2007 অপশান 1 প্রান্ত, অপশান 2 পিছন, অপশান 3 মাঝখান, অপশান 4 পাশে। সঠিক উত্তর হবে প্রান্ত বা টিপ, মানে জীবের ডগায় কিন্তু মিষ্টত্বের মানে আমরা মিষ্টি স্বাদটা পাই। আর জীবের পিছনের অংশে খুব গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে মনে রেখে দিও, পিছনের অংশে তেতো ভাবটা পাই। আর আমরা টকটা কোথায় পাই? জীবের পাশে, ঠিক আছে, জীবের পাশে কিন্তু আমরা টক ভাবটা পাই। আর একটা আছে, সরি বন্ধুরা, আরেকটা আছে, সেটা হচ্ছে সল্টি টেস্টে আমরা পাই এই যে জীবের ডগার আর একটু উপরের দুপাশে, সেখানে কিন্তু আমরা সল্টি ভাবটা পাই বা নোনতা ভাবটা পাই। ওটা আমার লেখা হয়নি, ওটা লেখা উচিত ছিল, তোমরা মনে রেখে দাও। আর পারলে দেখে নিও, তোমরা লিখে নিও, সবকটা স্বাদই কিন্তু মনে রেখো জীবের কোন প্রান্তে আছে। আচ্ছা, অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া হলো একটি মিশ্রণ, কির মিশ্রণ? আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, অপশানটা বললাম না। 1 ভাগ হচ্ছে HNO3 আর 3 ভাগ হচ্ছে HCl, এটার মিশ্রণ হচ্ছে তোমার আমাদের অম্লরাজ। ঠিক আছে বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নিও। আর HNO3 মানে নাইট্রিক অ্যাসিড, আমি লিখে দিয়েছি তোমরা যদি না জানো। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে HCl, ঠিক আছে, মানে 1 ভাগ হচ্ছে নাইট্রিক অ্যাসিড আর 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণে কিন্তু অম্লরাজ তৈরি হয়। আচ্ছা, অনার্দ্র CaO বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্বারা শুষ্ক করা যায় মিসেলিনিয়াস 2007 অপশান 1 H2S, অপশান 2 NH3, অপশান 3 CO2, অপশান 4 HCl। সঠিক উত্তর হবে অ্যামোনিয়া বা NH3। ঠিক আছে বন্ধুরা, যে তাহলে NH3 গ্যাস উৎপন্ন করার সময় কিন্তু যখন উৎপন্ন হয় এই ক্যালসিয়াম অক্সাইড দ্বারা কিন্তু এটা শুষ্ক করা হয়। ঠিক আছে বন্ধুরা, কাজে লাগে, এটা ভালো করে মনে রেখে দিও। ঠিক আছে, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করার সময় কিন্তু অনার্দ্র CO দ্বারা শুষ্ক করার কাজে ব্যবহৃত হয়। আইরিস মানব শরীরের কোন অঙ্গে অবস্থিত? অপশান 1 চোখ, অপশান 2 নাক, অপশান 3 কান, অপশান 4 মস্তিষ্ক। সঠিক উত্তর হবে চোখ। ঠিক আছে বন্ধুরা, আইরিস চোখের একটা অংশ। রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সহায়তা করে মিসেলিনিয়াস 2007 অপশান 1 A, অপশান 2 C, অপশান 3 K, অপশান 4 E। সঠিক উত্তর হবে ভিটামিন কে, যার রাসায়নিক নাম কি? ফাইলোকুইনন। ঠিক আছে বন্ধুরা, রক্ত জমাট বাঁধতে তাহলে কোন ভিটামিন সহায়তা করে? ফাইলোকুইনন। চলো বন্ধুরা পরে, আচ্ছা এইখানে দেখেছো ওই প্রশ্নটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, দেখবে ওখানে একটা প্রশ্ন ছিল পিছনে যে উদ্ভিদের জন্য কোনটা অপরিহার্য নয় কিন্তু প্রাণীদের জন্য অপরিহার্য, সেটা হচ্ছে আয়োডিন। আয়োডিন কী কাজ করে? থাইরক্সিন হরমোন সংশ্লেষণে প্রধান ভূমিকা করে। এইটা প্রশ্ন আসে অনেক সময় যে থাইরক্সিন হরমোন সংশ্লেষণে কী সহায়তা করে, তখন সঠিক উত্তর হবে আয়োডিন। তোমরা ওই প্রশ্নের নোটটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু ওটাকে মিলিয়ে দেখে নিও। ঠিক আছে বন্ধুরা, আয়োডিন যে প্রশ্নে আছে তার এইটা কিন্তু এই নোটটা এখানে চলে এসছে, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসে। ঠিক আছে, আচ্ছা এটা ডাইরেক্ট চলে এসছে। শেষ প্রশ্ন আজকের, জলসমের একক কি? ডাইরেক্ট বলে দিচ্ছি, নাহলে আমার এটা আবার হ্যাং হয়ে যাবে বন্ধুরা। জলসমের একক হচ্ছে গ্রাম। আর এই সম্বন্ধে নোট দিয়ে রাখছি। জলসম কাকে বলে? কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, মানে কোনো একটা বস্তুর উষ্ণতা যদি তুমি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যাও, সেটা বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে সেই পরিমাণ তাপ দিয়ে যত পরিমাণ জলের উষ্ণতা তুমি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে পারবে, সেই পরিমাণ জলকেই ওই বস্তুর জলসম বলে। ঠিক আছে বন্ধুরা, সংজ্ঞাটা দেখে নিও। আশা করি সংজ্ঞা তো আর আসবে না। আচ্ছা, সিজিএস পদ্ধতিতে জলসমের একক হচ্ছে গ্রাম, আর এসআই পদ্ধতিতে জলসমের একক হচ্ছে কিলোগ্রাম। ঠিক আছে বন্ধুরা, দুটো ইউনিটই মনে রেখো, এসআই পদ্ধতিতে কিলোগ্রাম আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে গ্রাম। তাহলে আজকের এই পর্যন্ত বন্ধুরা, খুব তাড়াতাড়ি পিবিএসের অন্য সেট দিয়ে হাজির হচ্ছে, যত তাড়াতাড়ি পারি শেষ করে দেবো। আর তোমরা আয়োডিনের কোশ্চেনটা একটু দুটো কোশ্চেনের সাথে একটু মিলিয়ে দেখে নিও। চলো বন্ধুরা, গুড বাই অ্যান্ড গুড নাইট।